আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা দেখো, আজকে চ্যাপ্টার 2 এর আমরা বেসিক আলোচনা করব। চ্যাপ্টার ওয়াইজ ভাবে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে বেসিক গুলো দেখি, সেই টাইপের চ্যাপ্টারটা। এটা এটা হচ্ছে ইউনিট 2। আমরা ইউনিট 2 এর কি কি আছে না আছে এই জিনিসগুলো আলোচনা করবো। এখানে বিভিন্ন লজিক সার্কিট গুলো নিয়েও কিছু আলোচনা আছে, হার্ডওয়্যার গুলো নিয়ে আলোচনা আছে, বিভিন্ন সফটওয়্যার নিয়ে আলোচনা আছে। তো ইন ডিটেইলস আমরা এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা শেষে আমরা কোশ্চেন গুলো পড়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই সাবজেক্টটাই আমরা খুব বেশি পড়বো না, আবার একদম যে খালি ধরো যে এরকম কয়েকটা কোশ্চেন পড়ে যাব চ্যাপ্টার শেষ এরকম করেও পড়বো না। আমরা মিডিয়াম একটা রেঞ্জে পড়ার চেষ্টা করব। আমরা ফার্স্টের দিকে এগুলো আলোচনা করছি, যদিও যে আমরা বাজারে যে বইগুলো পাচ্ছি সেখানে দেখা গেছে অনেক ডিটেইলসে অনেক কিছু লেখা। যে জায়গাটায় আমাদের একটু দ্বিমত ছিল যে এত ডিটেইলসে জিনিসগুলো না জানলেও হয়, একই জিনিস ঘুরে ফিরে এতবার এত বড় বড় ডিটেইলসে পড়ার কিছু নাই। টু দ্য পয়েন্ট জিনিসগুলো জানলেই মোর দ্যান এনাফ, যেভাবে পরীক্ষায় কোশ্চেন গুলো আসবে আর কি, বা যতটুকু জানা দরকার। তো এই জন্যই আমরা কনসাইজ করে টু দ্য পয়েন্ট কিছু শিট আমরা তৈরি করছি, যেখানে সব টপিকই থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে যে যে টপিকগুলো কাভার করা দরকার সবই থাকবে, বাট একটু শর্ট ফর্মে, একটু সামারাইজ ফর্মে থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, ইউনিট 2 নিয়ে গতকালকে একটু প্রাইমারি আলোচনা করছি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা পার্থক্য আমরা দেখছিলাম, সেটা একটা কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, তো ওইটা পড়ছি আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তো আজকে পুরো চ্যাপ্টারটাই আমরা আলোচনা করব। তো প্রথমত চ্যাপ্টার শুরু করার আগে যেটা বলতে হবে যে তোমাদের সিলেবাসে ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলামে কি জিনিস অ্যাড করেছে এই চ্যাপ্টারটাতে। ফার্স্ট চ্যাপ্টারে কি ছিল সেগুলো আমি দেখাইছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে তারা কি কি অ্যাড করতে চাইছে, কি কি পড়তে হবে, এই জিনিসগুলো একটু ওভারভিউ দিয়েছে আর কি। ঠিক আছে, তো এখানে মোটা দাগে বলতে গেলে এই যে এই টেবিলটা একটু যদি দেখো, যে স্টুডেন্টরা কি কি শিখবে। কম্পিউটারের হার্ডওয়্যারের ক্যাটাগরি কিরকম, কি কি হার্ডওয়্যার থাকে এগুলো জানবে। আর ইনপুট আউটপুট ডিভাইসগুলো কি কি, কমনলি কি কি ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে জানবে। তারপর হচ্ছে মেইন ডিভাইসগুলো কি কি কম্পিউটারের, হ্যাঁ, এগুলো কি প্রসেসিং এ কি কি ডিভাইস কাজ করে এগুলো। তারপরে হচ্ছে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যারের কি কি ধরনের ফাংশন আছে, কি কি টাইপের সফটওয়্যার আছে এগুলো সম্পর্কে জানা যাবে। আর ওই যে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা গতকালকে ছোট ছোট আকারে একটু দেখছিলাম, তাই না, উইন্ডোজ আর অ্যাপ্লিকেশন যেটা, অপারেটিং সিস্টেম যেটা বা সিস্টেম ডাটা যেটা আমরা ফোনের মধ্যে বলছিলাম সবাইকে দেখতে, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলোর মধ্যে পার্থক্য জানতে পারবে। ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আইডিয়া পাবে। আর ওপেন সোর্স এবং প্রোপ্রাইটারি সফটওয়্যার, এই জিনিসগুলো নিয়েও আলোচনা থাকবে। এই জিনিসটা কি, আমরা সহজে যদি বুঝাই, ধরো হচ্ছে ফ্রি অ্যাপস যেগুলো আছে, ওপেন সোর্স, যেগুলো আমরা সব জায়গায় অ্যাক্সেস করতে পারি বিনা পয়সায় আর কি। আর প্রোপ্রাইটারি সফটওয়্যার বলতে হচ্ছে যেগুলোর একটা ভ্যালু আছে, যেগুলো কিনে নিতে হয় সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার বা পেইড সফটওয়্যার, সহজ কথায় বলতে গেলে এই টাইপের সফটওয়্যার সম্পর্কে আমরা ধারণা পাবো আর কি। তো মোটা দাগে বললাম কি, সফটওয়্যার এবং হার্ডওয়্যার যেহেতু দুইটা পার্ট এই চ্যাপ্টারে থাকবে, হার্ডওয়্যারের কিছু কিছু জিনিসও জানবো, আবার সফটওয়্যার রিলেটেডও কিছু জিনিস ইন ডিটেলস আমরা সবকিছু মোটামুটি এই চ্যাপ্টারে জানার চেষ্টা করব। আচ্ছা এখন এই যে এইখানে খেয়াল রাখতে হবে আবার, আমি একটু তোমাদেরকে বলি, হ্যাঁ একটু সময় নেই। বিষয়টা যেটা হয় যে অনেক প্ল্যাটফর্ম বা অনেক জায়গাতে বা কলেজেও যেটা করা হবে, যে ওই যে কিছু কোশ্চেন বলে দিবে, বলে দিয়ে বলবে যে এখানে এই কয়েকটা কোশ্চেন পড়ে নিও, এগুলো থেকে কমন আসবে। এখন ঘটনাটা যেটা হয় যে এই যে ভার্সিটি মানে ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসটা কিন্তু অলরেডি ওরা সুন্দর করে গুছিয়ে বলে দিছে
যে কোন ইউনিটে কি কি জিনিস লার্নিং আউটকাম আছে, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে তুমি এই চ্যাপ্টারে কি কি জানবা, কি কি পড়বা। এখন যেহেতু কোনো স্পেসিফিক বই এটার কিন্তু আসলে নাই, যারা বই বের করতেছে তারা এই সিলেবাসের উপর প্রেডিকশন করেই বই বের করছে। তো এখন ঘুরে ফিরে যেটা দাঁড়ায় যে তুমি যদি এই টপিক গুলো তোমার চ্যাপ্টারে না পড়ো, তাহলে কিন্তু কোশ্চেন এটার ভিতর থেকে সেট হবে যখন, তখন পারবা না। যদি এর মধ্যে থেকে তুমি অন্যভাবে পড়ো, অন্যভাবে কিভাবে, ধরো ডাইরেক্ট শুধু কিছু কোশ্চেন পড়তেছো, যেটা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম ফলো করে। হ্যাঁ, যে কোশ্চেন আসবে তাহলে কয়েকটা কোশ্চেন পড়াই দিলাম, যেন ইউনিট টু, ওই যে গতকালকের যে শীটটা, ধরো এই যে এই শীটটা, এখানে আমাদের হচ্ছে জাস্ট কিছু কোশ্চেন আছে, মানে কোশ্চেনারিজ আকারেই আমরা পুরো চ্যাপ্টারটা সাজাইছি। তো কোশ্চেন তো আমরা পড়বো, ঠিক আছে, বাট বেসিকটা যদি ধারাবাহিকভাবে আইডিয়া না থাকে, তাহলে শুধু কোশ্চেন পড়লে কিন্তু সবগুলো টপিক এখানে যে 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 জিনিসগুলো এখানে আউটকাম আছে, এগুলো সব কাভার হবে না। যার কারণে যেটা হবে যে ধরো তুমি হচ্ছে এই যে প্রোপ্রাইটারি সফটওয়্যার নিয়ে কোশ্চেন আসছে একটা, বাট তুমি ওই টার্মিনোলজিটা কোশ্চেনে পড়ো নাই, মানে ওই টাইপের কোনো কোশ্চেন পড়ো নাই, মিস করছো, বা দেই নাই ওই টাইপের কোশ্চেন, তো ঘুরে ফিরে কি হলো, ওই সিলেবাসটা তোমার বাকি থেকে গেল, ওইখান থেকে কোশ্চেন আসলে পারবা না। তো একদম টু দা পয়েন্ট বলতে যেটা বোঝাচ্ছি, একবারে শর্টও করা যাবে না, আবার একদম কিছু না পড়েও চলে যাওয়া যাবে না, মাঝামাঝি কন্ডিশনে থেকে মোটামুটি সব জিনিসের আইডিয়া মাথায় রাখতে হবে। আর কোশ্চেন তো আমরা পড়াবোই, আমরা কোশ্চেন অলরেডি দিয়েও দিচ্ছি সব জায়গায়। তো এইভাবে একটু খেয়াল করে পড়বা, ঠিক আছে? খালি শর্টকাট সবকিছুতে যাওয়া যাবে না, আবার একদম অন্য অত কিছু পড়ারও দরকার নেই, কারণ ন্যাশনাল যে বই লিস্ট দিছে সেই বই সবগুলা কিনতে গেলে এই এক সাবজেক্টই ফকির হইতে হবে। কাজেই একটা পার্টিকুলার থিমে থাকা দরকার, যেটা আমরা প্রোভাইড করছি আর কি। শীটগুলো তোমরা নিজেরা পেয়ে যাবা, সব কিছু একটু নিজেরা পড়ে নিবা, পড়াই দিচ্ছি, কোশ্চেন গুলো নিজের মতো করে পড়ে নিবা। মোটামুটি এইটুক করলেই আমাদের এই প্রিপারেশন পুরা কমপ্লিট। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম? আমরা সিলেবাসটা বলতে চ্যাপ্টার ইউনিট টু তে কি কি শিখবো এটা বললাম। আচ্ছা, তাহলে এইখানে মোটামুটি একটা হচ্ছে আহ, পুরা চ্যাপ্টারের একটা প্রিফেস দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আমরা থ্রু আউট দ্য চ্যাপ্টার সবই বুঝে যাব, এগুলো একটু পরেই দেখি। আমরা জাস্ট এইখান থেকে শুরু করি। 1.1-এ যেই পার্টটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করি। তো এখানে দেওয়া হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারের বিভাগ, দুইটা কথা হবে, হার্ডওয়্যার নিয়ে এবং সফটওয়্যার নিয়ে। তো হার্ডওয়্যার নিয়ে প্রথমে আলোচনা পার্ট একে, এবং এটার কি কি বিভাগ আছে, মানে কি কি ধরনের হার্ডওয়্যার আছে, এই জিনিসগুলো আমরা দেখব। প্রথম কথা হচ্ছে হার্ডওয়্যার পার্টেই থাকে ইনপুট বিভিন্ন ডিভাইস। সেটা কিরকম হতে পারে? ইনপুট বলতেই বোঝানো হচ্ছে যে কোনো কিছু যখন ডাটা আকারে কম্পিউটারের মধ্যে তুমি ঢোকানোর চেষ্টা করবে, তো ইনপুট সেটা হতে পারে, ধরো আমি যদি লিখি এই যে এখানে আই এম এ টিচার, তাহলে দেখো তো আমি কোনটা দিয়ে এই জিনিসটাকে ড্র করলাম বা লিখলাম এখানে? কিবোর্ড অর মাউস, একটা জানি না। মাউস দিয়ে, তাই না? মাউস দিয়ে। তাহলে এই যে এই ইনপুটটা আসতেছে মাউস থেকে, মানে মাউস একটা ইনপুট ডিভাইস। তেমনি ভাবে কিবোর্ড দিয়েও আমরা লেখালেখি যেগুলো করি, কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট দিতে পারি। আবার এই যে তুমি আমার যে ভয়েস শুনছো, ভয়েস শুনতেছো না? তাহলে ভয়েসটা তো কম্পিউটারে ইনপুট হচ্ছে আর কি, ইন হচ্ছে। তো এই ইন হওয়ার জন্য, ভয়েস নেওয়ার জন্য আমাদের একটা মাইক্রোফোন আছে নাকি? তো এরকম বিভিন্ন ইনপুট ডিভাইস যেগুলো আছে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস বা ইনপুট হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের ক্ষেত্রে যেগুলো ইনপুটের ক্ষেত্রে কাজ করে। এরকম আরো আছে, ক্যামেরাও হতে পারে, ক্যামেরার থ্রোতে আমরা ভিডিও কলের কনফারেন্সিং করতে পারি, মানে কি, ক্যামেরা হচ্ছে তোমার চেহারা বা ভিডিও চিত্র গ্রহণ করছে, ইনপুট আকারে দিচ্ছ ক্যামেরার মাধ্যমে, তো ক্যামেরা একটা ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কি আমরা সবাই হয়তো বুঝছি, এটা খুব কঠিন কিছু না, তাই না? আচ্ছা, এরপরে আসো, এই যে টাচ স্ক্রিন কিন্তু একটা ইনপুট, তাই না? টাচ করে আমরা ইনপুট দিলেই ওখানে ওই টাচটা লাগে এবং ওইটা কাজ করে। আরো বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে, আমরা হয়তো অনেকগুলো নাম জানি না, আমরা একটু এখানে দেখাই, দেখো, কিবোর্ড, মাউস, স্ক্যানার,
স্ক্যান করা লাগে যেগুলোতে, মানে স্ক্যানারের থ্রুতেও কিন্তু ইনপুট পায়। ওই যে দেখো না, শপিং করতে গেলে বারকোড স্ক্যান করে, স্ক্যান করলে কম্পিউটারে ডাটা চলে আসে যে এটা এত নাম্বার এই প্রোডাক্ট, এই সিরিয়াল প্রোডাক্ট। জয়স্টিকের মাধ্যমে গেম টেম খেলে আর কি। লাইট পেন, পেনের থ্রুতেও কিন্তু ইনপুট দেওয়া যায়। টাচ প্যাড, টাচ স্ক্রিন, মাইক্রোফোন, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা। তাহলে এগুলোর মাধ্যমে মোটামুটি আমরা বলতে গেলে ইনপুট দিতে পারি একটা কম্পিউটার সিস্টেমে। এখন এই যে টোটালি যেগুলো বললাম, এইগুলার হচ্ছে একটা মোটামুটি একটু ছোট ছোট বর্ণনা করা আছে। কিবোর্ড আমরা সবাই কম বেশি চিনি বা জানি, না নাকি? কিবোর্ড চিনি না এমন কেউ নাই, সবাই চিনি, জানি। তো কিবোর্ড কি কি জিনিস এখানে একটু হালকা করে ব্যাখ্যা করা আছে। আমরা একটু দেখি দু একটা জিনিস অজানাও থাকতে পারে। কিবোর্ড হলো কম্পিউটারের সবচেয়ে পরিচিত টেক্সট ইনপুট ডিভাইস। এই যে টেক্সট ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারী টাইপ করে বর্ণ, সংখ্যা, প্রতীক, বিভিন্ন কমান্ড কম্পিউটারে পাঠায়। সাধারণত একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে আলফানি আলফানিউমেরিক আলফানিউমেরিক কি, এই কি মানে হচ্ছে তোমার হচ্ছে ওই যে বাটন গুলা আর কি। তারপর হচ্ছে ফাংশন কি, তারপর নেভিগেশন কি, আর হচ্ছে মিড ফায়ার কি, এবং নাম্বার কিপ্যাড সহ মোট প্রায় 104টি কি থাকে। কয়টা কি থাকে একটা কিবোর্ডে? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। কিবোর্ডে মোটামুটি 104টা বাটন থাকে, ঠিক আছে? এগুলোকে কি বলে? কি কি কে ই ওয়াই কি, এই যে কিবোর্ড, কে ই ওয়াই কি বোর্ড। ওকে, এখানে বাংলায় কয় দীর্ঘের দেওয়া আছে আর কি কি। তাহলে আলফা নিউমেরিক কি মানে যে 1 2 3 4 এগুলো থাকে। ফাংশন কি, ফাংশন F1 F2 F3 এগুলো দেখবো কিবোর্ডের মধ্যে আছে। নেভিগেশন কি, ওই যে অ্যারো গুলো থাকে। হ্যাঁ। মডিফায়ার, মডিফায়ার বলতে এই যে সাবঅর্ডিনেট যেগুলো আছে তোমার হচ্ছে শিফট, এন্টার, ব্যাক স্পেস, ট্যাব, ক্যাপস লক, শিফট, এগুলো। হ্যাঁ, এগুলোকে বলে মডিফায়ার কি। এবং নাম্বার কিপ্যাড সহ, নাম্বার বলতে ডান সাইডে দেখবে এক্সট্রা ডেডিকেটেড নাম্বার প্যাড থাকে 1 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত। পয়েন্টও থাকে ওখানে, যোগ বিয়োগ গুণ ভাগের অপশন থাকে, এগুলো থাকে দেখবা। তো এগুলোকে টোটাল হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত আমরা যেগুলো বেসিক বাটন বা কি বলি, সেগুলো থাকে 104টা। বুঝা গেছে? তাহলে ব্যবহারকারীরা লেখালেখি, প্রোগ্রামিং, ডাটা এন্ট্রি, বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের সময় কিবোর্ডের মাধ্যমে দ্রুত নির্দেশ প্রদান করে। আজকাল প্রচলিত কিবোর্ড গুলো ওয়্যারলেস, মাল্টিমিডিয়া, মেকানিক্যাল অথবা ভার্চুয়াল হতে পারে, যা ব্যবহারের সুবিধা আরো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখন তো ওয়্যারলেস কিবোর্ড অনেকটাই প্রচলিত, ওয়্যারলেস মাউস প্রচলিত, যেগুলো ব্লুটুথ কানেক্টিভিটির থ্রুতে কাজ করে, তাই না? তো এই জিনিসগুলো আমরা ইনপুট ডিভাইসের কিবোর্ড যেটা, সেটা বললাম। আচ্ছা, তারপরে আছে মাউস। মাউস বলতে হলো আমরা ওই যে কার্সারটা এদিক ওদিক নড়ানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে মাউস। আচ্ছা, এটা কি? পয়েন্টিং ডিভাইস। এটাকে বলা হয় পয়েন্টিং ডিভাইস, মানে কোন জায়গায় এই যে এখানে পয়েন্ট করার জন্য এই জিনিসটা কাজে লাগে। আচ্ছা, যা স্ক্রিনের কার্সর নিয়ন্ত্রণ করে, ব্যবহৃত কমান্ড গ্রহণ করে। এটি ক্লিক, ডাবল ক্লিক, রাইট ক্লিক, স্ক্রল বা ড্র্যাগ ড্রপ করার মাধ্যমে বিভিন্ন কাজে সহায়তা করে তোলে। মাউস তো আমরা সবাই চিনি, তাই না? রাইট ক্লিক করলে এক ফাংশন আসে, লেফট ক্লিক করলে এক ফাংশন আসে। তো এটা আমরা সবাই কম বেশি জানি। স্ক্রল করলে উপর নিচে যায়, হ্যাঁ, ড্র্যাগ অথবা ড্রপ করা যায়। এই এই জিনিস ড্র্যাগ ড্রপ মানে কি, একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়, ড্র্যাগ করা যায়। তো এইগুলো কাজ করে মাউস। আচ্ছা, এখানে একটা বিষয় জানবা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহারের সুবিধা মাউসকে আরো প্রয়োজনীয় করে তুলেছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে আমরা যখন ধরো কোনো কাজ করব, কোনো একটা ধরো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে বোঝায়, যেমন ধরো এখানে একটা লেখা আছে অলরেডি, তো এখন এই লেখার এই জায়গাটাকে আমি এরকম মার্ক করে করাচ্ছি। দ্যাট মিনস গ্রাফিক্যালি যে কোনো জায়গায় তুমি এই এই জিনিসগুলো দিয়ে নেভিগেট করতে পারবা। এগুলোকে বলে মাউসের কাজ। তো মাউস কি জিনিস আমরা দেখলাম, টাচ স্ক্রিন, তাই না? টাচ স্ক্রিন কিভাবে মানে যে কোনো ফোনের মধ্যে টাচ স্ক্রিন এখন দেখা যায়, তাই না? এই আঙ্গুল দিয়ে বা স্টাইলাস পেন দিয়ে ট্যাপ করলে এটা কাজ করে। তো টাচ স্ক্রিন দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, এরপরে আছে স্ক্যানার। স্ক্যানারের কথা বললে হচ্ছে এটাও একটা ইনপুট ডিভাইস, যেটা আহ কাগজে মুদ্রিত লেখা বা ছবি বা ডকুমেন্টকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে।
ওই যে বারকোড, কিউআর কোড এগুলো থাকে, এগুলো স্ক্যান, কিউআর কোড স্ক্যানার কিন্তু এখন সবার মোবাইলে আছে। তো এগুলো স্ক্যান করে ওখানে কি আছে লিখা না লিখা এই জিনিসগুলোকে রিড আউট করতে পারে, এবং এটা জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে ডাটা সংরক্ষণ করতে পারে। অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা, গ্রাফিক ডিজাইনের কাজে স্ক্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইগুলোর থ্রুতে আমরা হচ্ছে ইনপুট দিতে পারি। আরেকটা আছে মাইক্রোফোন, যেটা আমরা অডিও ইনপুট দিয়ে থাকি, ওয়েব ক্যামের মাধ্যমে ভিডিও ইনপুট দিয়ে থাকি। তো এই গেল মোটামুটি আমাদের ইনপুট ডিভাইস। আরো যেগুলো আছে জয়স্টিক, লাইট পেন, তারপরে বাদ বাকি মোটামুটি বলাই হয়েছে। তো একই ঘুরে ফিরে এগুলোই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। একটু ছোট করে বর্ণনাও করা আছে প্রত্যেকটা। আর এবার আসো আউটপুট ডিভাইস কি। আউটপুট মানেই হচ্ছে ইনপুট দেওয়ার পরে এটা প্রসেস হবে, প্রসেস হয়ে একটা রেজাল্ট আকারে বের হবে, তাই তো? তো সেটা কোথায় দেখতে পাবো আমরা আউটপুটটা? সর্বপ্রথম আমরা দেখতে পাই যদি, সেটা হবে মনিটর, তাই না? এই দেখো মনিটর। তো মনিটরে যে কোনো কিছু যখন ফাংশন করে কম্পিউটার তার নিজের মধ্যে, তখন এটার আম, যা রেজাল্ট আসছে বা যা কিছু হয়েছে সবকিছু মনিটরে আমরা দেখতে পাই। মনিটরে ডিসপ্লে করলে আমরা সবকিছু দেখতে পাই যে কোথায় কি হচ্ছে। আচ্ছা, এখন মনিটরের বিভিন্ন ফাংশন আছে, কোয়ালিটি আছে, ক্যাটাগরি আছে, ঠিক আছে? এখন হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচলিত বলতে গেলে যে এলইডি ডিসপ্লে, বা আরো অনেক ফাংশন, ওলেড ডিসপ্লে আসছে, তাই না? তো এখন আহ, এই যে যত কিছুই হোক না কেন, এগুলোই হচ্ছে কি বলবো, মডার্ন এবং লেটেস্ট প্রযুক্তি। তো এই টাইপের বিভিন্ন মনিটর এখন বাজারে পাওয়া যায়, এটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে মনিটর কি এটা তো আর নতুন করে কাউকে বুঝাইতে হবে না, এটা সবাই বুঝি। প্রিন্টার কি এটাও বুঝাইতে হবে না, সবাই বুঝি। কোন একটা ডকুমেন্ট, ছবি যেটাই হোক না কেন, রিপোর্ট টিপোর্ট যাই আসুক না কেন, এটা কি করে, এটা বেসিক্যালি হচ্ছে তোমার প্রিন্ট করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে স্পিকার। স্পিকার মানে হচ্ছে মাইক্রোফোনের উল্টা, মানে মাইক্রোফোন দিয়ে কথা ইনপুট যায় আর স্পিকার হয়ে কথা বের হয়। যেমন কি হচ্ছে, ধরো আমি এখন পড়াচ্ছি, আমি এখানে কথা বলতেছি, তো আমার কথাটা ইন্টারনেটের থ্রুতে তোমার হচ্ছে পাস হয়ে তোমার ডিভাইসে আউটপুট আকারে বের হচ্ছে, এই জন্য তুমি তোমার ডিভাইসে শুনতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের কি বলবো, স্পিকার। হ্যাঁ, স্পিকার মানেই হচ্ছে যে সাউন্ডটা অ্যাম্প্লিফাই হয়ে বের হচ্ছে কোনো ডিভাইস থেকে, ফোন হতে পারে, সাউন্ড বক্স যেগুলো আছে সেগুলো হতে পারে, তো এগুলো হচ্ছে স্পিকার। আচ্ছা, তারপরে আছে প্রজেক্টর। প্রজেক্টর মানেই হচ্ছে এটা ভিজুয়ালাইজ করা, হ্যাঁ, একটা চিত্র, প্রামাণ্য চিত্র আলোক রশ্মির থ্রোতে একটা ওয়ালে বা কোথাও সাদা জায়গায় ফেললে এটা রিফ্লেক্ট হয়ে এটা আবার কি ফাংশন চলতেছে সেইটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, হ্যাঁ। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস পেয়ে গেছি যে ইনপুট কেমনে কেমনে করা যায়, দেওয়া যায়। আউটপুট পেয়ে গেছি কোথায় কোথায় কেমনে পাওয়া যায়, নাকি? তাহলে বাকি আছে কি? এই সবাই ঘুমাইছে নাকি? স্যার প্রসেসিং ডিভাইস। হ্যাঁ, আমরা বলছিলাম যে মাঝখানের কাজটা, মেইন কাজ যেটা, সেটা হচ্ছে প্রসেসিং। ওই যে ইনপুট নিছে, নিয়ে আউটপুটে দিছে, কি এমনি এমনি তো আর জানে, এটা প্রসেস হয়ে যাইতে হবে। তো এই যে প্রসেসিং এর জন্য কি কি ডিভাইস কাজ করে, এগুলো আমরা একটু এক চোখে দেখে নিই। আমরা এটা কি বলবো, এটা কিন্তু অনেকবার বলছি এগুলো, যে কি কি প্রসেসিং ডিভাইস বলতে আমাদের কম্পিউটারের ভিতরে কি কি আছে, কোনটা প্রসেসিং এর জন্য কাজ করে। তো প্রথমেই বলতে গেলে হচ্ছে সিপিইউ, নাকি? সিপিইউ ছাড়া কম্পিউটার হচ্ছে অন্ধ। সিপিইউ মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। এইটা হচ্ছে একটা কি বলবো ইয়ার কম্পিউটারের হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। প্রাণ। হ্যাঁ, কম্পিউটারে সিপিইউ না থাকলে চলার কোনো সম্ভাবনাই নেই। তাহলে সিপিইউ, যেখানে সব ধরনের তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রসেসিং কাজ সম্পন্ন হয়।
ইনপুট ডিভাইস থেকে যে তথ্যটা যায় সেইটা এই যে সিপিইউতে এসে এটা অ্যানালাইসিস হয়, অ্যানালাইসিস হয়ে গবেষণা করে বিশ্লেষণ করে তুলনা যা করা লাগে করে এরপরে হচ্ছে তোমার ব্যবহারের হাতে পৌঁছায়। আচ্ছা, আর এটাতে অনেক ক্ষুদ্র সময়ে অনেক অনেক কাজ করা সম্ভব, আহ, বা অনেক কাজ প্রতিনিধিত্ব হয় এই সিপিইউতে যে কোনো কম্পিউটারের। কাজেই এটা একটা উপকারী ইউনিট যেটার মাধ্যমেই কম্পিউটারটা বেসিক্যালি চলছে। এই সিপিইউ এর মধ্যে আরেকটু ভাগ আছে। দেখো, আগের ক্লাসগুলোতে আমরা জাস্ট ইয়া করছি, সেখানে কি বলবো, সিপিইউ একটা আছে ধাপ, সিপিইউ এর পরে যেটা যে ধাপ সেটা ভাবে বলছিলাম, বাট সিপিইউ এর পরেও একটা হচ্ছে সাব ডিভিশন আছে বা সিপিইউ এর কিছু প্রকারভেদ আছে। যে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, যে কন্ট্রোল করবে, বাট এইখানে প্রসেসিং দুইটা স্টেপ ক্যারি করে তারপর শেষ হয়। দুইটা লজিক ইউনিট ফাংশন কাজ করে, যেমন এখানে হচ্ছে দেখো অ্যারিথমেটিক লজিক ইউনিট আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন একটু ডিটেলস পড়বো আমরা, ওখানে তো আর পুরাটা পড়ছিলাম না ফার্স্ট চ্যাপ্টারে, এখানে একটু নতুন জিনিসগুলো দেখি। অ্যারিথমেটিক লজিক ইউনিট কি, এখানে নাকি বলছিলাম এগুলো মনে হয় একটু। স্যার হ্যাঁ, অ্যারিথমেটিক এখানে আপনার ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ, আহ, হ্যাঁ, এই টাইপসের। আর আপনার বোঝায় কন্ট্রোল ইউনিটে ওই যে কি বলে, কন্ট্রোল ইউনিট একটু আলাদা, বাট অ্যারিথমেটিক লজিক ইউনিটটা ওটা একটু নতুন বিষয়। তো এখানে যেটা বললাম, ওই যে ও বললো যে লজিক ফাংশন গুলো যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের অঙ্কের কাজ বা যোগ যে কোনো হিসাব নিকাশের কাজটা এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে হয়ে থাকে। এছাড়াও তুমি ছোট বড় বের করতে পারবা কোনটা ছোট কোনটা বড়, মানে কম্পিউটারে যেই যেই কাজ করা যায় আর কি, হ্যাঁ, যেই যেই নির্দেশনা দেওয়া যায় সবকিছুই অ্যারিথমেটিক লজিক ইউনিটে অ্যাকচুয়ালি ফাংশন হয়। সিপিইউ এর যে এএলইউ তোমার পোর্শনটা আছে, সেই এএলইউ তে এই ফাংশন গুলো ইয়া হয় আর কি, প্রক্রিয়া হয়। এরপরে যেটা কন্ট্রোল ইউনিট, সেই কন্ট্রোল ইউনিটে হচ্ছে আহ, মোটামুটি সিপিইউ এর সব কাজগুলো দেখাশোনা করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেমন এই যে কম্পিউটারের প্রতিটি অংশকে বলে কোনটি কিভাবে কাজ করবে, ইনপুট থেকে তথ্য নেওয়া, মেমরি থেকে নির্দেশনা আনা, এএলইউ তে পাঠানো, আউটপুটে ফলাফল পাঠানো, সব কাজই সিইউ এর নির্দেশনা মোতাবেক হয়। মানে সিইউ কন্ট্রোল ইউনিটটা ধারাবাহিকতা বজায় রাখবে, যে একটা কাজ মানে একটা প্রোগ্রাম রান হচ্ছে, সেই প্রোগ্রামটা কোথায় আছে, সেটা ইনপুট কি কি পাচ্ছে, ইনপুট থেকে নিয়ে আমাদের ওই ধরো মেমোরিতে যেই ফাংশন গুলো স্টোর করা আছে নির্দেশনা আকারে, সে অনুযায়ী ফাংশন করার জন্য এএলইউ তে পাঠিয়ে দিল, এএলইউ সেই ফাংশনটা করলো, করার পরে আবার আউটপুটে ফলাফল দেখানো পর্যন্ত সবকিছু কন্ট্রোল ইউনিটের মধ্যে আওতাভুক্ত। আচ্ছা, এরপরে আছে রেজিস্টার। রেজিস্টার আমরা তো বলছিলাম যে এটা হচ্ছে দ্রুত গতির একটা মেমোরি ইউনিট, যেটা তথ্য প্রসেসিং চলাকালে মান বা নির্দেশনা দ্রুত ব্যবহার করতে হয়, সেগুলো রেজিস্টার সাময়িকভাবে সংরক্ষণ করা হয় যে কাজটি সিপিইউ করছে। তার জন্য প্রয়োজনীয় ডেটা রেজিস্টার থেকে খুব দ্রুত পাওয়া যায়, যা প্রসেসিং কে আরো গতিশীল করে তোলে। এই রেজিস্টার্স এই জিনিসটা একটু নতুন, এটা আমি একটু বলি কিভাবে। ধরো তোমার হচ্ছে আহ কিভাবে বোঝাই, ধরো অ্যারিথমেটিক লজিক ইউনিটে কোনো একটা ফাংশন হবে, মানে সহজে যদি বলি 2+2 ইনপুট আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে, ইনপুট আকারে 2+2 দেওয়া হয়েছে, দিয়ে এটার হিসাব নিকাশ করতে বলা হয়েছে। তো এএলইউ কি করবে, এই লজিকটা ফাংশন করতে চাইবে। তো ফাংশন করার সময় সে দেখবে যে রেজিস্টারের দিকে, রেজিস্টার দিকে কি দেখবে, সে দেখবে যে এই যে 2+2 যে ফাংশনটা করা হচ্ছে, এটার করার বা সলভ করার উপায়টা কি আমার এখানে আছে কিনা, উপায়টা প্রোগ্রাম করা আছে কিনা আমার এখানে।
তো যখন দেখবে যে হ্যাঁ 2+2 এরকম 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, এরকম একটা প্রোগ্রাম করা আছে। তো এই প্রোগ্রামটা তখন সে ওই রেজিস্টার থেকে নিয়ে ALU তে ফাংশন করবে, ফাংশন করে সে আউটপুট আকারে দেখাবে। ক্যাশ মেমরি কি? দেখো এখানে এই জিনিসগুলো নিয়ে একটু বিভ্রান্ত সৃষ্টি হইতে পারে। ইচড, জগ, হ্যাঁ, থেকে এই জিনিসগুলো একটু একটু ঝামেলা হতে পারে। এটা আমি বলে দিচ্ছি কি কি বলা হচ্ছে কোথায়। হ্যাঁ, দেখো ক্যাচ মেমোরি আমরা আবার ক্যাশ মেমোরি অনেকে বলে, যেটাই বলেন না কেন, এটা হলো ক্যাশ হলো সিপিইউ এর খুব দ্রুত গতির একটি বিশেষ মেমোরি, যা প্রধান মেমোরি থেকে বারবার ব্যবহৃত তথ্য নির্দেশনা সংরক্ষণ করে। ক্যাচ, তোমরা যদি ক্যাশ ফাইল দেখতে চাও, তোমরা প্রত্যেকটা ওই যে ওই দিন যে শিখাই দিয়েছিলাম, সেটিংসে গিয়ে অ্যাপসে যাবে। অ্যাপসে গেলে প্রত্যেকটা অ্যাপস এর মধ্যে অ্যাপ ইনফোতে দেখবা যে একটা ক্যাশ মেমোরি সেভ হয়ে আছে, খুব ছোট পরিমাণ, 5 KB 10 KB এটার হচ্ছে একটা ইয়া আছে সব জায়গায়, সব অ্যাপ্লিকেশনে আছে। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ধরো সিপিইউতে একই কাজ বারবার করে, তাই না? আর ওই জায়গা থেকেই বারবার কাজটা আসে বা করা হয়। তো তখন কি করবে? ক্যাশ মেমোরিটা ওই ফাংশনটাকে মেমোরিতে ধরে রাখবে, ওই অ্যাপস এর আন্ডারে মেমোরিতে ধরে রাখবে। যখন অন্য জায়গায় যাবে তখন সে ওইখান থেকে ডাটা তথ্য সংগ্রহ করতে পারবে। এটাকে বলে ক্যাশ মেমোরি। আজকে লাস্ট যেটা পড়বো বাস সিস্টেম। বাস সিস্টেমটা কি? যে সিপিইউতে 3 ধরনের বাস আছে, কি কি সেটা? ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। এদের মাধ্যমে সিপিইউ কম্পিউটারের অন্য অংশ যেমন মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করে। ডেটা বাস তথ্য গ্রহণ করে, অ্যাড্রেস বা ঠিকানা বহন করে, এবং কন্ট্রোল বা বাস নিয়ন্ত্রণ সংকেত বহন করে। এগুলো সিপিইউ এর কার্যক্রমে সমন্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি কই ছিলাম? ক্যাশ মেমোরিতে ছিলাম না বাসে ছিলাম? ডাইভার্ট স্যার হয়ে গেছে। ক্যাশে ছিলেন, বাস করাচ্ছিলেন। আচ্ছা, ক্যাশ মেমোরি তো বুঝাইলাম যে প্রত্যেকটা অ্যাপস এর মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, আর বাস সিস্টেম কি? বাস হচ্ছে 3টা বাস, তোমার হচ্ছে ডাটা বাস, অ্যাড্রেস বাস আর কন্ট্রোল বাস। এখন এগুলো কি? হ্যাঁ, এই বাস সিস্টেমটা কিভাবে কাজ করে সহজ করে বললে দেখো, সিপিইউ কম্পিউটারের অন্য অংশ যেমন মেমোরি, ইনপুট বা আউটপুট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করে। কারণ আমরা তো বলতেইছি যে ঠিক আছে যে সিপিইউ সব জায়গা থেকে ডাটা নিবে, নিয়ে প্রসেস করবে, প্রসেস করে আউটপুটে আবার দেখাবে। বাট এই কাজটা তো করতে হবে। এই কাজটা করার জন্য তো একটা কানেকশন লাগবে। সেই কানেকশনটা হচ্ছে বাস সিস্টেম, ঠিক আছে। বাস জিনিসটা কি? বাস মানে একটা যানবাহন। এটা অ্যাকচুয়ালি কি, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাই, প্র্যাকটিক্যাল লাইফে বলতে গেলে আর কি। তো এখানেও কাইন্ড অফ জিনিসটা এরকম যে ডাটাটাকে এই ইনপুট ডিভাইস থেকে সিপিইউ পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যেই সিস্টেমটা কাজ করে এটা হচ্ছে বাস সিস্টেম। আবার সিপিইউ ধরো ফাংশন করে ফেলছে, লজিক সলভ করে ফেলছে, তখন এটা আউটপুটে দেখানোর জন্য, আউটপুট পর্যন্ত যাওয়ার জন্য যে সিস্টেম কাজ করে এটাকে বলে বাস সিস্টেম। তাহলে আমরা যদি বলি যে এখানে সিপিইউ এর প্রধান অংশগুলো কি কি, দেখো আমরা ফার্স্ট চ্যাপ্টারে শুধুমাত্র সিপিইউ নিয়ে আলোচনা করছিলাম। তো এখন সিপিইউ এর ইন ডিটেলস আমরা পড়ছি। সেখানে আমরা কি দেখলাম? অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, রেজিস্টার্স থাকে, ক্যাশ মেমোরি থাকে, বাস সিস্টেম থাকে। তাহলে দেখো সিপিইউ হার্ডওয়্যার যে, তার মধ্যে এই 5টা ফাংশন, 5টা জায়গায় 5টা অপশন কাজ করে। বুঝাইতে পারছি? তাহলে সিপিইউ এর মধ্যে কি কি আছে এই জিনিসগুলো আমরা পরীক্ষায় আসলে এভাবে মেনশন করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যেটা আসে আর একটু ইন ডেপথে, যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবার আসো এইটার, এই যে 5টা, এই 5টার বর্ণনা এখানে তো শর্ট আকারে দেখছি 2-1 লাইন করে। এখন প্রত্যেকটার একটু ইন ডিটেলস বর্ণনা দেখবো আর কি, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। হার্ডওয়্যার পার্ট মানে যত ভিতরে যাবা হার্ডওয়্যার আর হার্ডওয়্যার খালি থাকছেই।
হ্যাঁ, তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট ALU এইটা কি, এটার কি কি কাজ, কিভাবে কি হয় না হয় এই জিনিসগুলো একটু দেখবো। এইটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU হলো এটা একটু ভুল আছে, CPU এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, যেখানে সমস্ত গাণিতিক ও যুক্তিগত কাজ সম্পন্ন হয়। একটু আগে আমরা বলছি এটা, তাই না? মানে যে কোনো কিছু হিসাব নিকাশ করা, ছোট বড় মাপা, হ্যাঁ, যে কোনো কাজ, যে কোনো ডাটা বিশ্লেষণ সব CPU করে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে। এই জন্য এটা একটা নামও আছে যে হিসাবের কেন্দ্র বা গণনাকারী ইউনিটও বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটকে। আচ্ছা, এখন এখানে কি কি কাজ করে? যোগ বিয়োগ গুণ ভাগ করে। তারপর হচ্ছে কোনো হিসাব করে যখন মার্কস যোগ করা, বাজেট তৈরি করা, গ্রাফ তৈরির জন্য ডাটা বিশ্লেষণ করা, সবই অ্যারিথমেটিক লজিক ইউনিটের গাণিতিক ক্ষমতার উপর নির্ভর করছে। মানে যত জটিল কিছুতেই যাবে না কেন, অ্যারিথমেটিক লজিক ইউনিট দিয়ে কাজ হবে। যেমন এই যে এখানে দেখো কিছু লজিক ফাংশন আমরা ক্লাস 9-10-এ হয়তো একটু দেখছি এরকম, তাই না? যে এন্ড লজিক ইন্টারে ছিল বা গেট, আমাদের and getting এইগুলোকে not অনেকে গেট getting আকারে not জানি। হ্যাঁ, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, তাই না? not এক্সঅর not গেট। get হ্যাঁ হ্যাঁ, তো এগুলো গেট ফাংশন। তো গেট গুলোও এই অ্যারিথমেটিক লজিক ইউনিটেই সলভ হয়। আচ্ছা, এখন তোমাদের লাকিলি এই যে এই জিনিসগুলো নিয়ে এখন ম্যাথ নাই এখন আপাতত। হ্যাঁ, ওরকম ম্যাথ তো আর এখানে নাই। এটা জাস্ট বলতেছে যে এই লজিক ফাংশন গুলো কিরকম বা কোথায় কাজ হয়, এই জিনিসগুলো জাস্ট দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আসে যুক্তিগত কাজ। যুক্তি বলতে বোঝানো হচ্ছে কম্পারিজন টাইপ হইতে পারে, হ্যাঁ, ট্রু ফলস হইতে পারে, কোনটা কি যাচাই করা, যাচাই বাছাইকরণ করা, এগুলো আর কি। এই ধরনের সব লজিক্যাল ফাংশন গুলো অ্যারিথমেটিক লজিক ইউনিটে, যে বেশি নাকি কম, গ্রেটার লেস, ইকুয়াল নট ইকুয়াল, ট্রু ফলস, কন্ডিশন চেকিং, এগুলো। ডেটা প্রসেসিং এবং ট্রান্সফরমেশন, ALU ডেটাকে পরিবর্তন এবং রূপান্তর করার কাজও করে থাকে। যেমন মেশিনকে শিফট করা, বিট ঘোরানো, ডেটাকে ফরম্যাটিং করা, এই সব কিছু অ্যারিথমেটিক লজিক ইউনিটে হয়। উচ্চ গতির কার্যকারিতা এবং রেজিস্টার ও সিউ এর সঙ্গে সমন্বয়। উচ্চ গতির কার্যকারিতা মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট খুব দ্রুত কাজ করে, সেকেন্ডে দেখো 100 কোটি গণনা সক্ষমতা তার আছে। আর রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিটের সঙ্গে সমন্বয় করে দেয় হচ্ছে ALU। দেখো CPU এর 5টা পার্টের মধ্যে ছিল রেজিস্টার আর কন্ট্রোল ইউনিট ছিল 2 নাম্বার আর 3 নাম্বার। ALU কি করে? এই তোমার হচ্ছে যে রেজিস্টার 2 নাম্বার, 3 নাম্বার, আর কন্ট্রোল ইউনিট হচ্ছে 2 নাম্বার পার্ট, এই দুইটার মধ্যে সমন্বয় করতে ALU সাহায্য করে। তাহলে ALU এর মোটামুটি ফাংশন কি কি, কোন কাজে কি কিভাবে করে, এটা মোটামুটি জানলাম। তাহলে ALU এর বর্ণনা ছিল এটা। 2 নাম্বারে ছিল কন্ট্রোল ইউনিট, তাই না? তো কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল ইউনিট মানেই সব কিছু বলছি যে একটু আগেই, সব ফাংশন গুলো নির্দেশনা দেয় যে না, আমার কন্ট্রোলেই আমি যেভাবে বলি সেভাবে হবে। তো সবকিছু নির্দেশনা আসে এই কন্ট্রোল ইউনিট থেকে। এখন এখানে কি কি আছে, কি কি জিনিস কাজ করে দেখো। কন্ট্রোল ইউনিট বা সিপিইউ হলো সিপিইউ এর গুরুত্বপূর্ণ অংশ, যা পুরো কম্পিউটার কার্যক্রম নিয়ন্ত্রণ সমন্বয় করে। এটি সিপিইউ এর এই যে নিয়ন্ত্রক বা ডিরেক্টর হিসেবে কাজ করে। ইনপুট, প্রসেসিং, আউটপুট ডিভাইসগুলোর মধ্যে ডেটার সঠিক চলাচল নির্দেশ দেয়, নিশ্চিত করে। আচ্ছা, কন্ট্রোল ইউনিট নির্দেশনা ডিকোড করে, সিপিইউ এর বিভিন্ন অংশকে বলে কখন কিভাবে কাজ করতে হবে। এটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। এই যে জিনিসটা দেখো, যেহেতু এটা বলে দেয় যে আপনার কি কি ফাংশন করতে হবে, কোন কোন ডিভাইস কাজে লাগাইতে হবে। তো এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। এই যে পুরো একটা প্রসেস এখানে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি এখান থেকে যদি একটু বলি, দেখো ইনপুট দিলাম, এই যে সিপিইউ তে সব ফাংশন কাজ করবে, করে আউটপুটে যাবে। তো সিপিইউ তে কি কি ফাংশন কাজ করবে? ফাংশনটা ঘটবে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। যে হিসাব নিকাশের দরকার পড়ুক না কেন, সেটা হবে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। এখন সেটা হওয়ার সময় সে মেমোরি ইউনিট থেকে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি বা যে কোনো স্টোরেজ থেকে ডাটা গ্রহণ করে সেই ফাংশন অনুযায়ী সে কাজ করবে। আর এই পুরো সিস্টেমটাকে নেতৃত্ব দিবে কে? এই কন্ট্রোল ইউনিট। যে তুমি এইখান থেকে মেমোরি থেকে ডাটা নাও,
ডাটা নিয়ে তোমার প্রোগ্রামটা কিভাবে সেট করা আছে সেই অনুযায়ী তোমাকে যে ইনপুট দেওয়া হয়েছে তার মতো করে সলভ করো। সলভ করে কন্ট্রোল ইউনিট আবার বলবে এখন তুমি আউটপুটে দিয়ে দাও, তো দিয়ে দাও। কন্ট্রোল করবে পুরাটাই কন্ট্রোল ইউনিট, বাকি কাজগুলো তো এক একটা এক এক রকম হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো। তাহলে এই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। এখন সেইটা দু একটা ইয়া করে ধাপে ধাপে একটু বর্ণনা করেছে। নির্দেশনা গ্রহণ বা ডিকোড করা মানে ইনপুট দেওয়া। তারপরে হচ্ছে সিপিইউ এর অংশগুলোর সমন্বয় করা। এই যে কন্ট্রোল ইউনিট কি করবে, সবগুলো সমন্বয় করবে। সিগন্যাল জেনারেট করবে এবং কন্ট্রোল করবে। সিগন্যাল জেনারেট করবে যে এখন এই কাজ করো, এখন ওই কাজ করো। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতু বন্ধন করবে। তো এই 4টা ফাংশন করে কে? কন্ট্রোল ইউনিট। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে এগুলো বললাম না যে হার্ডওয়্যারের একটু ভিতরের দিকের কথাবার্তা, এইগুলো একটু আমরা ওইভাবে জানবো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ওই যে মেমোরি, যেটা মেমোরিতে আছে র্যাম, যেটাকে বলি প্রাইমারি মেমোরি। র্যামকে বলি আমরা প্রাইমারি মেমোরি, অথবা এটাকে বলি হচ্ছে অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলছি ভোলাটাইল। হ্যাঁ, এটা কি হয়, ওই যে ক্ষণিক সময়ের জন্য ডাটা ধরে রাখে, এরপরে আর রাখে না। তো এটাকে বলে হচ্ছে প্রাইমারি মেমোরি বা র্যাম। র্যাম কি করে, কোনো একটা ফাংশন ওপেন করলে বা রান করলে সেটাকে মেমোরিতে ধরে রাখে। সে কি করে, ওই ফাংশনটা যেভাবে ছিল সেইভাবেই তার মেমোরিতে রেখে দেয়, স্মৃতিতে রেখে দেয়। পরবর্তীতে আমরা অ্যাক্সেস করতে গেলে একই জায়গা থেকেই সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারি। এটাই হচ্ছে র্যামের ফাংশন। তো এটা আমরা বেসিকটা প্রথম চ্যাপ্টারে দেখছি। তো এখন এই র্যামের বৈশিষ্ট্য কি কি, এটা একটু ইনডেপথ আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, র্যামের বৈশিষ্ট্য কি কি? এটা অস্থায়ী মেমোরি, এটা বললাম। দ্রুত তথ্য অ্যাক্সেস করা যায়, এটা র্যামের একটা বৈশিষ্ট্য। দ্রুত তথ্য অ্যাক্সেস করা যায়। সিপিইউ এর সাপোর্টেড কাজ, মানে হচ্ছে সিপিইউ কে সব ধাপে ধাপে সহযোগিতা করে হচ্ছে এই র্যাম। কেননা কারণ দেখো, এই যে মেমোরি ইউনিট থেকে তার কিন্তু ডাটা নিতে হবে অ্যারিথমেটিক লজিক ইউনিটে ফাংশন করার জন্য। এই মেমোরি ইউনিটে প্রাইমারি মেমোরিটা হচ্ছে এই র্যাম। তো সে এই প্রাইমারি মেমোরি থেকে বিভিন্ন ডাটা নিয়ে ফাংশন করবে। তো এই জন্য সিপিইউ এর বিভিন্ন ধাপে সে সাপোর্ট দিচ্ছে। পুনর্লিখন এবং পুনর্গঠন, বা আমরা যেটা জানি রিড এবং রাইট ক্যাপাবিলিটি। সেখানে কি ওই যে একই কথা, তুমি যখন সিপিইউ কি করবে, র্যাম থেকে ডাটা নিবে, মানে র্যাম থেকে ডাটা রিড করলো, আবার প্রসেস করার পরে আউটপুটটা র্যামের কাছে স্টোর রাখবে যে আমি এই ফাংশনটা এইভাবে রাখছি। তো ওটাকে বলে হচ্ছে রাইট করা। তাহলে ডাটা নেওয়াকে বলে রিড, ডাটা দেওয়াকে বলে রাইট। তো রিড এবং রাইট ক্যাপাবিলিটি আছে সিপিইউ এর মাধ্যমে সে সংযোগ স্থাপন করে এটা করে থাকে। আর এখানে যেটা মূল আর একটা বিষয়, র্যামের দুইটা প্রকারভেদ আছে। একটাকে বলে ডাইনামিক র্যাম, আর একটা বলে স্ট্যাটিক র্যাম। এই যে দুই ধরনের, ডি র্যাম বা ডাইনামিক র্যাম, আর এস র্যাম অথবা স্ট্যাটিক র্যাম। কারণ আর এইটা কি জিনিস, ডি র্যাম কি আর এস র্যাম কি, ডাইনামিক এবং স্ট্যাটিক, এইটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে স্পিডে। মূল পার্থক্যটা হচ্ছে স্পিডে। তোমার স্ট্যাটিক র্যামটা অনেকটা স্পিডি ডাইনামিকের তুলনায়। সে একদম ডাটাগুলোকে স্ট্র্যাটেজিক্যালি ফলো করে, ধরে রাখে, সে অনুযায়ী ফাংশন করে। এই জন্য স্ট্যাটিক র্যামটা অনেক দ্রুত হয় কম্পেয়ার টু ডি র্যাম। বাট ডি র্যামের প্রাইসটা আবার একটু ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এই জন্য বেশিরভাগ আমরা যে র্যাম গুলো দেখি সবই হচ্ছে ডি র্যাম বা ডাইনামিক র্যাম, এবং এটা খুবই সস্তা এবং মেমোরি স্পেসটাও বেশি থাকে। যেমন 8 জিবির র্যাম ডি র্যামের দাম আহ, যেরকম, সেই একই দামে তুমি 2 জিবির স্ট্যাটিক র্যামও পাবা না। কাজে এটা সস্তা এবং মেমোরিটাও স্পেসটা বড় থাকে, বেশি থাকে। তাহলে এই গেল র্যামের ফাংশন। এই যে একটা র্যামের ছবি, এটা হচ্ছে র্যাম, ঠিক আছে। আর র্যামের ইনার বডি, হ্যাঁ, র্যাম তো এখন নানান বগিচুগি করে, উপরে কাবার টাবার লাগাইয়া নানান ভাবে সৌন্দর্য করে, বাট অ্যাকচুয়ালি র্যামের পার্টটুকু এটাই।
একটা বোর্ড থাকে, তার নিচে এই যে পিন গুলো লাগানো থাকে, এখানে স্টোরেজ ফাংশন গুলো থাকে, এই যেগুলো কিছু আইসি থাকে, এইভাবে র্যামটা তৈরি হয়। আচ্ছা, তারপরে আসো রেজিস্টার। আজকে আর পড়বো, রেজিস্টারটা পড়ে শেষ করি নাকি ঠিক আছে স্যার। নাকি বেশি হয়ে যাবে? একটু ওই যে বললাম না, ভিতরের পড়াশোনা একটু একটু কঠিন লাগতে পারে দু এক জায়গায়। প্রথম এইগুলো তো সহজই ছিল, এগুলো তো কঠিন। এই যে তোমার এখান থেকে এসে একটু না শুরু হয়েছে, প্রসেসিং ডিভাইস থেকে, সিপিইউ এর ফাংশন গুলো থেকে। আচ্ছা, এই পর্যন্তই থাক। একবারে এত পড়াই দিলে আবার তোমরা নিতে মানে পড়তে পারবে না। তাহলে আমরা জি এই স্যার। শীটটা আপলোড করি নাই, আজকে আপলোড করে দিব আমরা। তাইলে কন্ট্রোল ইউনিট পর্যন্ত, সরি র্যাম পর্যন্ত পড়লাম, র্যাম পর্যন্ত পড়েছি, রেজিস্টার র্যাম সামনের পর্যন্ত দিকে। পড়লাম। আচ্ছা, এখন তাহলে পড়ার বিষয় কি এখানে একটু খেয়াল করো। দেখো, এখানের যে প্রাইমারি প্রথম বেসিক গুলো ছিল, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারই পড়ছি। এই যে এখানে কম্পিউটার হার্ডওয়্যারের ইনপুট ডিভাইস গুলা যেগুলো ছিল, এগুলো আমরা ইনপুট ডিভাইস কি এটা নিয়ে জাস্ট ছোট্ট একটা প্যারা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম, জাস্ট বেসিকটা ধরানোর জন্য। আমরা বলছিলাম যে ওই প্রথম চ্যাপ্টারে সবগুলোর বেসিক ধরাই দেওয়া হবে। বাট এইখানে কিন্তু একটু ইন ডিটেইলস দেওয়া আছে, কিবোর্ড সম্পর্কে আলাদাভাবে বলা আছে, মাউস সম্পর্কে, টাচ স্ক্রিন, স্ক্যানার, একটু কিছু দেখো এক্সট্রা জিনিস এখানে বলা আছে। একটু এখান থেকে তোমরা জানো সবকিছুই, একটু পরে নিজের মধ্যে একটু দুই একটা এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করে রাখবা। তাহলে ইনপুট ডিভাইস গুলো সম্পর্কে এই গেল, আউটপুট ডিভাইসও একই রকম একইভাবে একটু জিনিসগুলো সম্পর্কে পরে গ্যাদার করে রাখবা নলেজ। পড়া হবে প্রসেসিং ডিভাইসটা। প্রসেসিং ডিভাইসটাই বলতে বলতে সিপিইউ। তো সিপিইউ কি এবং কিভাবে কাজ করে, এর মধ্যে কি কি ইউনিট আছে, কোন কোন ইউনিট কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো করে, মানে সিপিইউটা খুব ভালো করে পড়বা, কারণ এটা যে কোনো কম্পিউটারের মেইন পার্ট। তো মেইন পার্ট তো কোনোভাবেই পড়া বাদ দেওয়া যাবে না, এটা পুরোটাই পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পুরোটা বলতে এই যে এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিটের যে আরো ফাংশন দিছে, সেটাও তো একই একই জিনিস। কন্ট্রোল ইউনিটের যে ফাংশন দিছে, সেটাও একই জিনিস, সব ওই সিপিইউ এরই পার্ট। এই পুরাটাই পড়বা। র্যামটাও এই জিনিসটা একটু প্রধান বৈশিষ্ট্য সমূহ, র্যামের কিছু বৈশিষ্ট্য জিনিস একটু দেখে নিবা। তাহলে র্যাম পর্যন্ত একটু পড়বা, পড়ার ওই যে বললাম খালি এইটা আর এই যে এইটুকুই পড়া, এর বাইরে আর পড়া নেই। প্রথম ওইগুলো তো সহজই, সবাই পারি। তাহলে এটা আমরা নেক্সট তো পড়বো হচ্ছে, ক্লাস পাবো হচ্ছে আবার সেই শনিবার আল্লাহ ছেলে। তো ওইখানে ইনশাল্লাহ পড়ে আসবো সবাই, ঠিক আছে? আর যারা ফার্স্ট চ্যাপ্টার এখনো পড়োনি, সবাই এই সপ্তাহের মধ্যেই শেষ করবা। স্যার যে স্যার পরীক্ষাটা হলো সেটার রেজাল্ট কি পাবো আমরা? হ্যাঁ, রেজাল্ট দিব। এখনো পরীক্ষা তো সবাই দেয়নি, আমি 3-4 জনের খাতা পাইছি, তাও 2-1 জনের আবার ইনকমপ্লিট খাতা, সে একটা কোশ্চেন দিছে আর গুলো দেয়নি, এরকম হয়েছে আর কি। তো আমরা নেক্সট উইকের ক্লাসেই ওই কোশ্চেনের পরীক্ষা দিছো, কারা কারা দিছো, এই রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে? স্যার ওকে স্যার। এখন স্যার কি আমি খাতা দেওয়া যাবে? কারণ কোশ্চেন দিতে একটু দেরি হয়েছিল, মানে আপনি যে টাইমটা লিখে হ্যাঁ, তুমি দিয়েছিলেন সেটা। এখন এখন সমস্যা নাই, তুমি এটা আপলোড করে দিবা, সমস্যা নেই। ওটা ওপেন জি করা আছে, হ্যাঁ ওপেন করে দিছি আর কি আমি। এখন আর তোমাদের সমস্যা হবে না, এটা যে কোনো সময় আপলোড করতে পারবা। জি খালি স্যার। কোশ্চেনটা আজকে ওপেন কি করে ওখানে শীটের লিঙ্ক লিঙ্কটা তো দেবেন আছে। নাকি স্যার? হ্যাঁ, গতকাল কি শীটের লিঙ্ক দিয়েছিলেন? আমি খুঁজে পাইনি। খুঁজে পাওনি বলতে শীটে ঢুকছিলা? না, আমি বুঝতে পারছি না যে কোথায় পাওয়া যাবে। গতকাল কি লিঙ্ক না স্যার, লিঙ্ক না আমরা ক্লাসে দিয়ে দিলাম। আমি কিছুতে বুঝতে পারছি না যে কিভাবে ওই সবগুলো ক্লাস আর শীটগুলো পাবো। কারণ এটুক না বুঝলে তো বিপদ। এখন কিভাবে লিঙ্ক বুঝাই তো বলো? আসে নাই আমার কাছে, লিঙ্ক তো পাইনি। লিঙ্ক তো কালকে তুমি বললা যে পাইলা, আবার বলো আসে নাই। তুমি না হোয়াটসঅ্যাপ স্যার, ভুলে আমি যাও, আমি বলিনি। তোমাকে এখন একটা মেসেজ দিচ্ছি, দেখো পাইছো মেসেজ? মেসেজ আহ, বলতে এই যে হ্যাঁ পেয়েছি। গুগল মিটে দেখো ইন কল মেসেজ। হ্যাঁ পেয়েছি। তো ওই লিঙ্কটা কপি করো। ওকে স্যার। আর ওখানে ডাইরেক্ট ক্লিক করো, ক্লিক করলেই ঢুকে যাবে ওখানে। হ্যাঁ এখন আমি পেয়েছি। এখন স্যার আমি কিছু এখান বলতে থেকে, চাচ্ছি না। হ্যাঁ বলো।
সব সময় কি এখান থেকে ঢুকবো তাই? হ্যাঁ, এখান থেকে না, ওইটা কপি করে তুমি কাউকে একটু পাঠায় রাখো, মেসেজে পাঠায় রাখো, তারপরে ওই মেসেজ স্যার থেকে ঢুকে যাবে। স্যার বলছিলাম যে আইসিটি বাদ দিয়ে আমাদের যে অন্যান্য ক্লাসগুলো কি হয়েছে নাকি, অন্যান্য ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো আছে? না, এখানে শুধু আইসিটি ক্লাস হয়, অন্যান্য